হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 18ই ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, বলছে 45 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল 398 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে 802 মিটার লম্বা একটি টানেলকে অতিক্রম করবে। আচ্ছা, তাহলে ট্রেনটা টানেলটাকে অতিক্রম করছে, ট্রেনটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 398 মিটার আর একটা টানেলকে অতিক্রম করছে, তার দৈর্ঘ্য দিয়েছে 802 মিটার। তাহলে ট্রেনটা টানেলটাকে সম্পূর্ণভাবে অতিক্রম করছে, তার মানে কতটা দৈর্ঘ্য যাওয়া? দৈর্ঘ্য যাওয়া হবে ট্রেনটার দৈর্ঘ্য প্লাস টানেলটার দৈর্ঘ্য। তাহলে কতটা দৈর্ঘ্য যাবে? ট্রেনের দৈর্ঘ্য 398 মিটার যোগ আরো টানেলের দৈর্ঘ্য 802 মিটার, তাহলে যোগ করলে কত হয়? এটা হয় 1200 মিটার। তার মানে কি? তার মানে 1200 মিটার দৈর্ঘ্যটা যেতে ট্রেনটার কতটা টাইম লাগবে সেটাই আমাকে বের করতে হবে। আচ্ছা, ট্রেনটার গতিবেগ বলে দিয়েছিল কি 45 কিমি পার ঘন্টা, তাই 45 কিমি পার ঘন্টাটাকে আমি কিসে নেবো? মিটার পার সেকেন্ডে নেবো। তাহলে 45 কিমি পার ঘন্টাকে আমি যদি মিটার পার সেকেন্ডে নিই, তাহলে আমাকে কি করতে হয়? কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হবে? সমান সমান 45 ইন্টু 5/18 এত মিটার, এটা 18 এত মিটার পার সেকেন্ড। তা আমি যদি 18 আর 45 কে কাটাকুটি করি 9 দিয়ে, তাহলে 9 দুগুণে 18, 5 নং 45, তাহলে হলো কত? 5 5 25/2 এত মিটার পার সেকেন্ড। তার মানে কি? তার মানে ট্রেনটার গতিবেগ হচ্ছে 25/2 মিটার পার সেকেন্ড, তার মানে ট্রেনটা 25/2 মিটার যাই হচ্ছে 1 সেকেন্ডে। আমাকে বের করতে হবে ট্রেনটা 1200 মিটার যায় কত সেকেন্ড আছে, ট্রেনটা 1 মিটার যাবে তাহলে কত সেকেন্ডে? এটা হয়ে যাবে 1/25 মানে 2/25 সেকেন্ড, একবারে লিখে দিলাম। আর ট্রেনটা 1200 মিটার যাবে তাহলে কত সেকেন্ডে? 2/25 ইন্টু 1200 এত সেকেন্ডে। আমি যদি 25 দিয়ে কাটাকুটি করি, তাহলে প্রথমে 120 এর মধ্যে 4 বার যাবে 100, তারপরে 2 শূন্য শূন্য মানে 8 বার যাবে, তাহলে কত সেকেন্ড হবে? 48 দুগুণে 96 সেকেন্ডে, মানে অপশন ডি। আচ্ছা, তারপরেরটা কি বলছে দেখো, একজন দোকানদার জ্যাকেটের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 18.8% বেশি করে লিখে রাখে এবং ক্রেতাকে অনলাইনে বিক্রি করার সময় 12.5% ছাড় দেয়, তার লাভের হার কত শতাংশ? কি বলছে? জ্যাকেটের ধার্য মূল্যটা ক্রয় মূল্যের থেকে 18.8% বেশি করে লিখে রাখে। তাহলে আমি যদি ধরি জ্যাকেটের ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, তাহলে ধার্য মূল্য কত হবে? ক্রয় মূল্যের থেকে আরো 18.8% বেশি, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে ধার্য মূল্য হবে 100 থেকে আরো 18.8 বেশি, তাহলে কত? 100 যোগ 18.8 এত টাকা। তো এই দুটো যোগ করলে কত হয়? 100 আর 18.8 যোগ করলে হয় 118.8 টাকা। এটা হচ্ছে ধার্য মূল্য। এর উপর কি দিচ্ছে? এর উপর ছাড় দিচ্ছে। কত পার্সেন্ট? অনলাইনে কিনলে এর উপর 12.5% ছাড় দিচ্ছে। তাহলে কত টাকা ছাড় দিচ্ছে? 118.8 এর উপর আরো 12.5% ছাড় দিয়ে সেটা বিক্রি করছে। তাহলে এবার আমি করি, তাহলে কত দামে বিক্রি করছে? তাহলে বিক্রয় মূল্যটা কি হবে দোকানদারের? তাহলে দোকানদারের বিক্রয় মূল্য হবে ধার্য মূল্যের উপর ছাড় দিচ্ছে, মানে ধার্য মূল্য 118.8 ইন্টু এর উপর ছাড় দিচ্ছে 12.5%, তাহলে বিক্রি করছে কত? বিক্রি করবো হবে 100 মাইনাস 12.5, তার মানে কত হবে? 87.5/100, মানে ওর 87.5% টাকায় বিক্রি করবে, মানে এত টাকায়। আচ্ছা, এখানে একটার পরে দশমিক, এখানে একটার পরে দশমিক, তো দুটোই একটার পরে দশমিক, মানে নিচে 100 দিয়ে গুণ হবে, মানে এখানে দুটো শূন্য আমি বসিয়ে দিলাম। আমি যদি 5 দিয়ে কাটাকুটি করি, তাহলে হবে কত? 2 0 0 0, এখানে হবে একবার যাবে, 3 7 মানে 37, এর মধ্যে 7 বার যাবে, তারপরে 2 5 মানে 5 বার যাবে। আচ্ছা, আমি যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে 200 মধ্যে হয় 8 আর 0, এখানে হবে 7। আচ্ছা, 80 রয়েছে, আমি যদি 4 দিয়ে কাটি তাহলে হবে 20, আর এখানে হবে 4 দুগুণে 8, 3 8 মানে 4 নং 36, 2 8 মানে 27। আর তো কাটাকুটি যাবে না, তাহলে উপরে উপরে গুণ করি, 7 গুণ 7 করলে হয় 49 এর 9 হাতে 4, 7 নং 63 আর 4 67, 7 হাতে 6, 7 দুগুণে 14 আর 6 20, ডিভাইডেড বাই 20। তাহলে এটাকে যদি আমি ভাগ করি, তাহলে প্রথমে কতবার যাবে? আচ্ছা, ভাগ করি, 20 7 9, তাহলে প্রথমে একবার দিলে হবে 20, তারপরে 7 নামলো, 7 নামে একবারে যাচ্ছে না, মানে এখানে শূন্য বসিয়ে 9 কে নামাতে হবে, তাহলে হলো 79, 79 এর মধ্যে কতবার যাবে? 3 বার যাবে, 3 বার দিলে হয় 60, তাহলে থাকছে কত? 19, তাহলে 19 এর মধ্যে কতবার যায়? এবার একটা পয়েন্ট নিয়ে 19 এর মধ্যে একবারে যাবে না, পয়েন্ট নিলে একটা শূন্য আসে, তারপরে যদি 9 বার দিই তাহলে হয় 180, তারপরে 1 শূন্য আর একটা শূন্য মানে 5 বার যাবে, তাহলে হয় 100। তাহলে বিক্রয় মূল্য কত হলো জিনিসটার? এই জ্যাকেটটার 103.95 টাকা।
ও কিনেছিল জ্যাকেটটা 100 টাকা দিয়ে, বেচছে 103.95 টাকা দিয়ে, তাহলে তার লাভ হচ্ছে কত? 3.95 টাকা। তাহলে 100 টাকায় 3.95 টাকা লাভ হচ্ছে, মানে লাভের হার কত? 3.95%, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, রাজের কাছে 1218 টাকা আছে, সে এই টাকা তার দুই ছেলে বরুণ ও আশিসের নামে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখে যে বরুণ ও আশিস যথাক্রমে 13 ও 14 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। তাহলে রাজ আশিসের নামে কত টাকা রেখেছিল? তাহলে দেখো টোটাল টাকা আছে 1218 টাকা, এই টাকাটা কিছুটা রেখেছে বরুণের নামে, কিছুটা রেখেছে আশিসের নামে। আমি ধরছি বরুণের নামে রেখেছে x টাকা, আর তাহলে আশিসের নামে কত রাখবে? 1218 মাইনাস x টাকা। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের হার বলে দিয়েছে 10%, আর বরুণ ও আশিস যথাক্রমে 13 ও 14 বছর পাবে, মানে বরুণ 13 বছর পরে টাকাটা পাবে আর আশিস 14 বছর পরে টাকাটা পাবে। সমপরিমাণ অর্থ পাবে মানে কি? মানে বরুণ 13 বছর পর যেই টাকাটা সুদাসুল পাবে, আশিস 14 বছর পর সেই একই টাকা সুদাসুল পাবে। আচ্ছা, বরুণ রেখেছে কত? x টাকা, তাহলে বরুণ 13 বছর পর এই 10% চক্রবৃদ্ধি সুদের হারে ওর সুদাসুলটা কত হবে? সুদাসুলটা হবে x ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান কত? 10%, মানে 10/100, আর পাওয়ারে কি বসে? পাওয়ারে হচ্ছে সময়টা, মানে 13। এই টাকাটা কার সাথে সমান? আশিসের 14 বছরের সুদাসুলের সাথে সমান। তাহলে আশিসের আসল কত? 1218 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মানে হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার, পাওয়ারে কি হবে? পাওয়ারে হবে সময়টা, মানে পাওয়ারে 14 হবে। আচ্ছা, এখানে দেখো এই শূন্য কেটে যায়, এখানেও এই শূন্য কেটে যায়, তাহলে কি হয়? এক্স ইন্টু 1 যোগ 1 এর 10 করলে হয় 11/10, তাহলে 11/10 হোল টু দি পাওয়ার 13 সমান সমান ডান পাশে হয় 1218 মাইনাস এক্স, যেরকম আছে লিখলাম, আর এটা এখানেও যোগ করলে হয় 11/10 হোল টু দি পাওয়ার 14। এবার আমি এক্স গুলোকে এক পাশে আনবো, 11/10 গুলোকে ডান পাশে পাঠাবো, তাহলে কি হবে? এক্স বাই 1218 মাইনাস এক্স সমান সমান ডান পাশে আছে 11/10 হোল টু দি পাওয়ার 14 বাই 11/10 হোল টু দি পাওয়ার 13। তাহলে কি হয়? বাঁ পাশে যা ছিল তাই হবে, ডান পাশে কি হয়ে যাবে? 11/10 হোল টু দি পাওয়ার 14। দেখো উপর নিচে 11/10 রয়েছে, তাহলে এরকম থাকলে কি হয়ে যায়? পাওয়ার গুলোর বিয়োগ হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? 11/10 হোল টু দি পাওয়ার 14 মাইনাস 13। তো 14 মাইনাস 13 করলে কি হয়? পাওয়ারে 1 বসবে, মানে 11/10ই হবে। এরকম থাকলে আমি কি করবো? আমি কোনাকুনি গুণ করি, তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে 10 আর x গুণ করলে হয় 10x সমান সমান 11 দিয়ে 1218 গুণ, মানে 11 গুণ 1218 লিখলাম, মাইনাস 11x হবে। এবার x গুলোকে যদি বাঁ পাশে নিয়ে যায়, তাহলে কি হবে? 10x প্লাস 11x মানে 21x সমান সমান হবে 11 ইন্টু 1218। তাহলে x সমান সমান কি হবে? 11 ইন্টু 1218 ডিভাইডেড বাই 21। তো 21 আর 1218 কে যদি 3 দিয়ে কাটি, তাহলে হবে 7। এখানে 3 এর মধ্যে প্রথমে 4 বার যাবে, তারপরে 1 আর দুটো সংখ্যা বসছে, মানে একটা শূন্য নিতে হবে, তারপর 6 বার যাবে। 7 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 5 7 35, তারপরে 5 6 মানে 7 8 56। তাহলে x এর মান কত হচ্ছে? 58 গুণ 11, মানে 580 আর 58, 580 আর 58 করলে হয় 638। তাহলে x এর মান বেরোলো 638 টাকা। x টা আমি কি ধরেছিলাম? আমাকে কি বার করতে বলেছে? রাজ আশিসের নামে কত টাকা রেখেছিল। তাহলে রাজ আশিসের নামে কত টাকা রেখেছিল ধরেছে? 1218 মাইনাস এক্স। তাহলে কত টাকা রেখেছে? 1218 মাইনাস এক্স এর মান কত? 638। এটা বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে হবে 580 টাকা, মানে অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, 36 30 114 ও 380 এর লসাগু কত? দেখো এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, এই 30 রয়েছে 10 এর গুণিতক, 380 রয়েছে 10 এর গুণিতক, মানে এদের লসাগুটা নিশ্চয়ই 10 এর গুণিতক হতেই হবে। তাহলে 10 এর গুণিতক হওয়া মানে কি? এদের লাস্টে শূন্য থাকবে বা এককের ঘরে শূন্য থাকবে। তা দেখো দুটো অপশনেই এককের ঘরে শূন্য রয়েছে, তাহলে হয় এদের লসাগু হবে 3 4 4 0 অথবা 3 4 2 0, এই দুটো অপশন হবে না। আচ্ছা, 36 30 দুটো সংখ্যায় দেখো 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমি এবার দেখি এই দুটো সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য? 3 4 4 0, এর অঙ্কগুলো যোগ করলে কত? 3 আর 4 7, 7 আর 4 11, তাহলে এদের অঙ্কগুলো যোগফল হচ্ছে 11, মানে এই সংখ্যাটা তো 3 দ্বারা বিভাজ্য না, এটাও লসাগু হবে না। পরের সংখ্যাটাকে দেখি, পরের সংখ্যাটা দেখো 3 আর 4 যোগ করলে 7, 7 আর 2 যোগ করলে 9, তাহলে 3 দ্বারা বিভাজ্য আর এটাই পড়ে রয়েছে, মানে এটাই লসাগু হবে। তোমরা করে ভেঙে দেখতে পারো, দেখবে এটাই হবে। তারপরেরটা কি বলছে? দেওয়া আছে 20 ও y এর তৃতীয় সমানুপাতি হলো x, যদি y প্রথম তিনটি মৌলিক সংখ্যার যোগফল হয় তাহলে x এর মান কত? আচ্ছা, y কি বলছে? প্রথম তিনটি মৌলিক সংখ্যার যোগফল, তাহলে y টা কি? প্রথম তিনটি মৌলিক সংখ্যার যোগফল, তাহলে প্রথম তিনটি মৌলিক সংখ্যা কি? একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, মানে y হচ্ছে 2 3 আর 5 এর যোগফল, এটাই হচ্ছে প্রথম তিনটে মৌলিক সংখ্যা, তার মানে কত? 2 আর 3 5 আর 5 10, তাহলে y এর মান পেয়ে গেলাম 10। আমাকে কি বলেছিল? 20 ও y এর তৃতীয় সমানুপাতি হচ্ছে x,
তাহলে 20 আর y এর তৃতীয় সমানুপাতি হচ্ছে x। x এর মান কত? x এর মান তো বলেনি, x এর মানে বের করতে বলেছে, মানে 20 আর 10 এর y এর মান কত? 10। তাহলে 20 আর 10 এর তৃতীয় সমানুপাতি হচ্ছে x। তাহলে তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হয় দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে 20 বাই 10 সমান সমান হবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে 10 বাই x। আচ্ছা, 10 দিয়ে 20 কে কাটলে হয় 2, আর 2 আর 10 কে কাটলে হয় 5, মানে কোনাকুনি গুণ করলে x এর মান হবে কত? 5। তার মানে x এর মান কত? x এর মান হবে 5, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, 4a ও 16a এর চতুর্থ সমানুপাতি হলো 81, তাহলে a স্কয়ার এর মান কত? তার মানে কি? তার মানে দেখো 4a 16a এর চতুর্থ সমানুপাতি হচ্ছে 81, তার মানে চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে প্রথমটা দ্বিতীয়টার অনুপাত সেটা সমান হয় তৃতীয়টা চতুর্থটার অনুপাত। তার মানে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা। আমি কি লিখতে পারি তাহলে? 4/a সমান সমান হবে 16a বাই 81। আচ্ছা, 4 আর 16 কে যদি কাটাকুটি করি তাহলে হবে 4, কোনাকুনি যদি গুণ করি তাহলে হবে কি? 4a স্কয়ার সমান সমান হবে 81। আমাকে কার মান বের করতে বলেছে? a স্কয়ার এর মান। তাহলে a স্কয়ার সমান সমান কি হবে? 81/4। 4 দিয়ে যদি 81 কে গুণ করি, প্রথমে দেখো 20 বার যাবে, তারপরে 1 পড়ে থাকে, মানে 0.25, তার মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 40 টাকা ও চক্রবৃদ্ধি সুদ 50 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত টাকা? দেখো, এই টাইপের যখন বলে দেবে 2 বছরের সরল সুদ এত, চক্রবৃদ্ধি সুদ এত, তখন একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? এটা 2 বছরের জন্যই এই ফর্মুলাটা, সুদের হার বের করার ফর্মুলা। ফর্মুলাটা কি? সুদের হার সমান সমান 2 ইন্টু সুদের পার্থক্য, সুদের পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, ডিভাইডেড বাই সরল সুদ, ডিভাইডেড বাই সরল সুদ। তাহলে এখানে সুদের হার কত হবে? 2 গুণ সুদের পার্থক্য, মানে 2 গুণ সুদের পার্থক্য কত? চক্রবৃদ্ধি সুদ 25 টাকা, সরল সুদ 40 টাকা, তাহলে সুদের পার্থক্য কত? 50 মাইনাস 40, তার মানে হবে কত? 10 টাকা, ডিভাইডেড বাই সরল সুদ। সরল সুদ কত? 40 টাকা, মানে ডিভাইডেড বাই 40। আচ্ছা, একটা জিনিস ভুল হয়েছে এখানে, এখানে ইনটু 100 এত পার্সেন্ট, সুদের হার তো পার্সেন্টেজে বেরোয়, মানে ইনটু 100 এত পার্সেন্ট, মানে ইনটু 100 এত পার্সেন্ট, কারণ সুদের হার তো পার্সেন্টেজে। এই শূন্য এই শূন্য কেটে গেল, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, 2 দিয়ে 100 কে কাটলে হয় 50, তাহলে সুদের হার কত বেরোলো? 50%। আমাকে কি বার করতে বলেছে? মূলধনের পরিমাণ। আমি ধরছি মূলধনের পরিমাণ হচ্ছে x, তাহলে x টাকার 2 বছরের সরল সুদ হচ্ছে 40 টাকা, যেখানে সুদের হার হচ্ছে 50%, তাহলে সরল সুদের ফর্মুলা কি? ptr বাই 100, মানে p কত? p হচ্ছে x ইন্টু tt মানে সময়টা, মানে 2 বছর, ইন্টু আর এর মান কত? 50%, মানে 50, ডিভাইডেড বাই 100, এটা সমান সমান হচ্ছে সরল সূত্র কত? 40। আচ্ছা, 50 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 100 হয়, 2 2 কেটে গেল, তাহলে x এর মান কত হবে? 40, তাহলে মূলধনের পরিমাণ 40 টাকা। তারপরেরটা, আচ্ছা, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, তাহলে সরল অঙ্কে সবার প্রথমে এখানে কোনো ব্র্যাকেট নেই, সবার প্রথমে ভাগের কাজ করব। তাহলে 12 ভাগ 3 করলে হয় 4, আর এখানে গুণের কাজটা করে নিলে 2 গুণ 3 করলে হবে 6, মানে -6। তাহলে কি দাঁড়ালো? 16 প্লাস 4 মাইনাস 6 করলে কত? 16 আর 4 যোগ করলে হয় 20, 20 মাইনাস 6 করলে হয় 14, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা, এখানে আরেকটা লসাগু দিয়েছে, তো এটাও দেখো আমি আগের মতো করেই করব। তো দেখো, এখানে 51 রয়েছে, 18 রয়েছে। দেখো 18, 18 দেখো 9 দ্বারা বিভাজ্য, 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের যে লসাগুটা হবে সেটাকে নিশ্চয়ই 9 দ্বারা বিভাজ্য হতেই হবে। তাহলে আমি প্রথম সংখ্যাটাকে দেখি, প্রথম সংখ্যাটার অঙ্কগুলো যোগ করি। প্রথম সংখ্যাটার অঙ্কগুলো যোগ করলে কত? 7 আর 3 এ 10, 10 আর 4 এ 14, 14 আর 4 এ 18, হ্যাঁ 18 9 দ্বারা বিভাজ্য, মানে এটা হতে পারে। দ্বিতীয় সংখ্যাটাকে দেখি, দ্বিতীয় সংখ্যার অঙ্কগুলো যোগ করি, তাহলে 7, 7 আর 2 এ 9, 9 এর সাথে 16, 16 আর 6 22, তা 22 তো 9 দ্বারা বিভাজ্য না, তার মানে 7 2 7 6 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে না, তো এটা কেটে দিলাম। তারপরেরটা দেখি, তারপরে কত? 7 3 2 এর শূন্য, এদের অঙ্কগুলো যোগ করলে কত? 7 আর 3 এ 10 আর 2 এ 12, তা 12 তো 9 দ্বারা বিভাজ্য না, মানে 7 3 2 শূন্য 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এটাও হবে না। লাস্টেরটা দেখি, লাস্টেরটা কত? 7 আর 2 এ 9, 9 আর 9 18, 18 আর 4 এ 22, তাহলে 22ও 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এদের লসাগু কোনটা হবে? 9 দ্বারা বিভাজ্য যেটা সেটাই হবে। এটা দেখো বাকিগুলো দ্বারাও বিভাজ্য হবে, এটা যদি 51 দ্বারাও বিভাজ্য হবে, 144 বা 12 দ্বারাও বিভাজ্য হবে, তার মানে সঠিক উত্তর হবে এটা, 7 3 4 4। তারপরেরটা কি বলছে দেখো, দুটি টেলিভিশনের প্রতিটি 7,980 টাকা দিয়ে বিক্রি করায়
একটিতে 5% লাভ হয়েছে ও অপরটিতে 5% ক্ষতি হয়েছে, তাহলে সমগ্র লেনদেনে লাভ বা ক্ষতির হার কত? আচ্ছা, কি বলছে দেখো, দুটি টেলিভিশনের প্রতিটি 7,9,8,0 দিয়ে বিক্রি করেছে, তাহলে দুটোরই বিক্রি করেছে। তাহলে আমি আচ্ছা প্রথমটাতে ধরছি, প্রথমটা বিক্রয় মূল্য বলে দিয়েছে 7,9,8,0, আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য বলে দিয়েছে এটারও 7,9,8,0। প্রথমটাই কি হয়েছে 5% লাভ, এক্ষেত্রে লাভ হয়েছে 5%, আর দ্বিতীয়টাই কি হয়েছে 5% ক্ষতি হয়েছে, দ্বিতীয়টাই ক্ষতি হয়েছে 5%। তাহলে প্রথমটার যদি 5% লাভ হয়, বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে সমান সমান কত? 7,9,8,0 ইন্টু 100 ডিভাইডেড বাই 105। আমি যদি কাটাকুটি করি কত হবে? তাহলে 21, 5 দিয়ে যদি কাটি, এখানে যদি কাটি তাহলে 1, 2, 9 মানে 5, 4, 8 মানে 9, 3, 0 মানে 6, 3 দিয়ে যদি কাটি তাহলে 7, এখানে কাটলে হবে 5, 3, 2, 7 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 7, 7 49, 4, 2 মানে 6, মানে কত হলো ক্রয় মূল্য? 7,600 টাকা। আচ্ছা, এবার যদি দ্বিতীয়টার ক্রয় মূল্য বার করি, দ্বিতীয়টায় 5% ক্ষতি হয়েছে, তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত হবে? 7,9,8,0 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 5% যেহেতু ক্ষতি হয়েছে, মানে 100 থেকে 5 কমবে মানে 95। আমি যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে 5 19 95, আর এখানে হবে 1, 2, 9 মানে 5 5 25, 4 8 মানে 5 9 45, 3 0 মানে 6। এটাকে নিশ্চয়ই 19 দিয়ে কাটাকুটি যাবে, তো 19 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি, 19 দিয়ে কাটলে প্রথমে কতবার যাবে দেখো, 8 বার যদি দিই তাহলে কত হচ্ছে? 8 বার দিলে হয় 152, মানে 8 বার যাবে, 8 বার দিলে 152 মানে 7 মানে 4 বার যাবে। তাহলে কত হলো ক্রয় মূল্য? 8400। তাহলে দুটো জিনিসের মোট ক্রয় মূল্য কত? প্রথমটার 7600, পরেরটা 8400, তাহলে দুটোর মোট ক্রয় মূল্য কত? 7600 যোগ 8400, যোগ করলে কত হয়? 0 0 4 4 10 0, হাতে 1, 8 1 9 7 16, মানে দুটোর মোট ক্রয় মূল্য হচ্ছে 16,000 টাকা। দুটোর মোট বিক্রয় মূল্য কত? 7,980 গুণ 2, বা এটা যোগ এটা 2 0 0, 8 2 16 6, হাতে 1, 9 2 18 1 19 9, হাতে 1, 7 2 14 15, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে কিনেছে 16,000 টাকা দিয়ে, বিক্রি করেছে 15,960 টাকা দিয়ে, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে দেখো, 16,000 থেকে 15,960 বাদ দিলে 40 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির হার কত? তাহলে ক্ষতির হার সমান সমান যত টাকা ক্ষতি হয়েছে মানে 40 ডিভাইডেড বাই যত টাকার মধ্যে মানে ক্রয় মূল্যের মধ্যে, মানে 16,000 এর মধ্যে, ইন্টু 100 এত %। আচ্ছা, এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, 4 দিয়ে 16 কে কাটলে হয় 4, মানে 1/4, 1/4 করলে কত হয়? 0.25 হয়, মানে ক্ষতির হার কত? 0.2%, 25% ক্ষতি হয়েছে, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 24 সেমি ও 0.25 মিটার, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো, একটা ত্রিভুজ দিয়েছে, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, তিনটে বাহুর দৈর্ঘ্য বিভিন্ন রকম। আমি ধরলাম এটার দৈর্ঘ্য 7 সেমি, এটার দৈর্ঘ্য 4 সেমি, এটার দৈর্ঘ্য 0.25 মিটার বলেছে, তা 0.25 মিটার থেকে আমাকে সেমিতে নিতে হবে, মানে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 দিয়ে গুণ করলে কি হবে? পয়েন্ট দুঘর ডান পাশে সরবে, তাহলে কত হবে? 25 সেমি হবে, মানে এটা 25 সেমি। তাহলে এরকম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বলে দিলে ওর ক্ষেত্রফল কিভাবে বার করতে হয়? সবার প্রথমে আগে ত্রিভুজটার পরিসীমা বার করব। ত্রিভুজটার পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে তিনটে বাহুর যোগফল, মানে 7 যোগ 24 যোগ 25। বের করলে কত হয়? 7 আর 24 হচ্ছে 31, 31 আর 25 হচ্ছে 56। তারপরের কাজকে আমাকে অর্ধ পরিসীমা মানে পরিসীমাটার অর্ধেকটা বার করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? অর্ধ পরিসীমা হবে পরিসীমার অর্ধেক, মানে 56/2, কাটাকুটি করলে হয় 28। এবার কি বলেছে? ত্রিভুজটার ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা কি? যদি অর্ধ পরিসীমা জানি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। যেখানে এসটা কি? এসটা হচ্ছে ক্ষেত্রফল, এটা কি? এটা হচ্ছে একটা বাহু দৈর্ঘ্য, বি আর একটা বাহু দৈর্ঘ্য, সি আর একটা বাহু দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? √s, s মানে হচ্ছে অর্ধ পরিসীমাটা মানে 28, ইন্টু 28 মাইনাস এ, এ মানে আমি প্রথম বাহুটা ধরছি, মানে 28 মাইনাস 7 করি, ইন্টু 28 মাইনাস বি, বি মানে আমি দ্বিতীয় বাহুটা ধরছি, মানে 24 করি, ইন্টু 28 মাইনাস সি, সি মানে আমি তৃতীয় বাহুটা ধরছি, মানে 28 মাইনাস 25 করি। এবার এগুলো বিয়োগফল গুলো বার করি, তাহলে কত হবে? √28, 28 কে ভাঙা যায় 7 গুণ 4 এ, তাহলে 7 গুণ 4 করলাম, ইন্টু 28 মাইনাস 7 করলে হয় 21, 21 কে ভাঙা যায় 7 গুণ 3 এ, লিখলাম 7 গুণ 3 গুণ 28 মাইনাস 24 করলে হয় 4, ইন্টু 28 মাইনাস 25 করলে হয় 3। তাহলে দেখো, রুটের মধ্যে এই যে এখান থেকে দুটো 7 আছে, তাহলে দুটো 7 থেকে একটা 7 রুটের বাইরে বেরোবে, দুটো 4 আছে, দুটো 4 থেকে একটা 4 বেরোবে, আর দুটো 3 আছে, দুটো 3 থেকে একটা 3 বেরোবে। তাহলে কত হবে? 7 গুণ 4 করলে 28, 28 গুণ 3 করলে 84, এত বর্গ সেমি।
তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 84 বর্গ সেমি। তারপরেরটা কি বলছে দেখো, এ বি ও সি একটি কাজ যথাক্রমে 22 দিনে, 24 দিনে ও 33 দিনে করতে পারে। যদি এ প্রথম দিন, সি দ্বিতীয় দিন ও বি তৃতীয় দিন কাজ করে এবং আবার এ চতুর্থ দিন কাজ করে এবং এইভাবে কাজটা চলতে থাকে, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে দেখো কি বলছে, এ করছে 22 দিনে, বি করছে 24 দিনে, আর সি করছে কত দিনে? সি করছে 33 দিনে। তাহলে দেখো এ করছে 22 দিনে, বি করছে 24 দিনে, আর সি করছে 33 দিন। আমি টোটাল কাজটা ধরে নেবো। টোটাল কাজটা কি ধরবো? এই 22 24 যে যত দিনে করছে তাদের দিনগুলো লসাগু। তাহলে টোটাল কাজ কত ধরবো? 22 24 আর 33 এর লসাগু। দেখো 22 আর 33 কে 11 দিয়ে ভাগ করা যায়, তাহলে 11 দিয়ে ভাগ করলে হয় 2, 24 আর 3, এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 1, 12 আর 3, এটাকে আবার 3 দিয়ে ভাগ করলে হয় 1, 4 আর 1, তাহলে এদের লসাগু কত হবে? 11 গুণ 2 মানে 22, 22 গুণ 3 মানে 66, 66 গুণ 4 মানে হচ্ছে 4 6 24 এর 4, হাতে 2, 4 6 24 এর 2 26, মানে 264। তার মানে এ 22 দিনে করে 264টা কাজ, বি 24 দিনে করে 264টা কাজ, আর সি 33 দিনে করে 264টা কাজ। তাহলে এ যদি 22 দিনে 264টা কাজ করে, তাহলে এ একদিনে কতগুলো কাজ করবে? 264/22টা কাজ। এটা কাটাকুটি করলে কত হয়? কাটাকুটি করলে হয় দেখো 22 হবে। তার মানে এ একদিনে করে 22টা কাজ। একই রকম করে বি একদিনে কতগুলো করবে? বি 24 দিনে করে 264টা, তাহলে একদিনে করবে 264/22, এই সরি 264/24, মানে করলে কত হয়? 21 হয়। একই রকম করে সি 33 দিনে করে 264টা কাজ, তাহলে একদিনে করবে 264/33, এটা করলে হয় 8টা কাজ। আচ্ছা, এবার কি বলেছে দেখো, যদি এ প্রথম দিন, সি দ্বিতীয় দিন এবং বি তৃতীয় দিন কাজ করে, তাহলে দেখো এ প্রথম দিন কাজ করলো মানে কতগুলো কাজ করবে? এ একদিনে প্রথম দিনে 22টা কাজ করবে। বি দ্বিতীয় দিনে কতগুলো কাজ করবে? আচ্ছা সরি, বি না, সি দ্বিতীয় দিন কাজ করছে, তাহলে সি দ্বিতীয় দিনে কতগুলো কাজ করবে? সি দ্বিতীয় দিনে কাজ করবে হচ্ছে কতগুলো? 8টা কাজ করবে। আর বি তৃতীয় দিনে কতগুলো কাজ করবে? বি তৃতীয় দিনে আবার একদিনে 21টা কাজ করবে, মানে তৃতীয় দিনে 21টা কাজ করবে। তাহলে এ বি আর সি মিলে 3 দিনে কতগুলো কাজ হলো? 22 আর 8 30, 30 আর 21 51, মানে 3জন মিলে 3 দিনে 51টা কাজ করলো। আচ্ছা, আবার কি বলেছে, আবার চতুর্থ দিনে, মানে আবার এই সাইকেল করেই চলতে থাকবে, মানে আবার চতুর্থ দিনে, পঞ্চম দিন সি, আবার ষষ্ঠ দিন এইভাবে চলতে থাকবে। তাহলে এইভাবে দেখো, তাহলে 3 দিন করে আমার কাজ হচ্ছে 51টা, আমাকে টোটাল কাজ করতে হবে 264টা। তাহলে এই 51টা করে কতগুলো কাজ করতে হবে? 264-র কাছে যেতে হলে 51টা করে কতগুলো কাজ করতে হবে? 51কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 5 5 5 একে 5, 5 5 25, তাহলে 255-র কাছে চলে যাচ্ছে। তাহলে 51টা করে কতগুলো কাজ করতে হবে? 255টার কাছে যাবে, মানে 51কে 5 দিয়ে গুণ করলে, তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? আচ্ছা এখানে কত? ওফো, এগুলো 22 লিখেছে আমি, এখানে ভুল হয়েছে, এখানে 12 হবে। 22কে 12 দিয়ে গুণ করলে 264, এখানে 12 হবে। 24কে 11 দিয়ে, আহা, আর এটা 8, তাহলে টোটাল কাজ এই একদিনে করবে 12টা কাজ, বি একদিনে করবে হচ্ছে 11টা কাজ, তাহলে টোটাল কাজ হবে 3 দিনে। 12 আর 8 20 আর 11, 31টা, সরি 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 31টা কাজ। তাহলে তাহলে 31কে দেখো কত দিয়ে গুণ করলে 264-র কাছে হবে? 31কে যদি আমি 8 দিয়ে গুণ করি, 8 একে 8, 3 8 24, মানে 8 দিয়ে গুণ করলে, মানে এরকম সাইকেল যদি 8খানা হয়, মানে 3 গুণ 8 দিনের কাজ হবে, মানে 24 দিনের কাজ হবে। তাহলে 24 দিনে কতগুলো কাজ হচ্ছে? 31 গুণ 8 মানে 248টা কাজ হচ্ছে। আমাকে করতে হবে 264টা কাজ, তাহলে 24 দিনে কাজ হলো 248টা, মানে আর কতগুলো কাজ পড়ে থাকলো? 264 মাইনাস 248 মানে 16টা কাজ পড়ে থাকলো। তাহলে 24 দিনে হলো, 24 দিন পরে আর 16টা কাজ পড়ে, তাহলে 25তম দিন আবার কে কাজ করবে? আবার এই কাজ করবে। কতগুলো কাজ করবে? 12টা। তাহলে 25 দিনে আরো 12টা কাজ হয়ে গেল, তাহলে 16টার মধ্যে আরো 12টা কাজ হলো, তাহলে আর পড়ে থাকলো কটা? আর 4টে কাজ পড়ে থাকলো। তাহলে 26তম দিন, মানে সেই দিনটা কে করবে? সেদিনটা সি করবে। তাহলে 26তম দিনে কতগুলো কাজ আছে? 4টে কাজ পড়ে রয়েছে। সি একদিনে কতগুলো করে? 8টা, তাহলে 4টে কাজ করবে। তাহলে সি 8টা কাজ করে একদিনে, তাহলে 4টে কাজ করবে কত দিনে? 4/8 দিনে, মানে 1/2 দিনে। তাহলে 26তম দিনটা অর্ধেকটা কাজ হবে। তাহলে টোটাল কতদিন লাগবে? 25 দিন তো লাগছেই, 26তম দিনটা অর্ধেক লাগবে, মানে 1/2 লাগবে। তাহলে টোটাল কাজ হতে কতদিন লাগবে? 25 যোগ 1/2, তার মানে 25 পূর্ণ 1/2 দিন টাইম লাগবে। তার মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স 12 বছর। এদের মধ্যে একটি দলের 5 জনের গড় বয়স 10 বছর এবং অপর একটি দলের 5 জনের গড় বয়স 14 বছর।
তাহলে বাকি ছাত্রদের গড় বয়স কত বছর? দেখো 40 জন ছাত্রের গড় বয়স বলেছে 12 বছর, তাহলে 40 জন ছাত্রের সমষ্টি কত হবে? 40 গুণ 12 করলে কত হয়? 480 বছর। এদের মধ্যে একটি দলের 5 জনের গড় বয়স বলেছে 10, তাহলে 5 জনের সমষ্টি কত হবে? 5 গুণ 10, তার মানে 50। এবং অপর একটি দলের 5 জনের গড় বয়স বলেছে 14, তাহলে ওই 5 জনের সমষ্টি কত হবে? 5 গুণ 14 মানে 70। তাহলে টোটাল 40 জনের সমষ্টি 480, তার মধ্যে 5 5 করে কতজন হলো? 10 জন হলো। 10 জনের সমষ্টি কত পেলাম? 5 জনের 50 আর 5 জনের 70, মানে 10 জনের সমষ্টি হলো 50 যোগ 70, তার মানে কত হয়? 120। তাহলে 40 জনের থেকে 10 জনের সমষ্টি পেয়েছি, তাহলে বাকি থাকলো কতজন? আর 40 মাইনাস 10 মানে 30 জন থাকলো। 30 জনের সমষ্টি কত? 40 জনের সমষ্টি থেকে আমি যদি 10 জনের সমষ্টি বাদ দিই তবে 30 জনের সমষ্টি হয়। তাহলে 30 জনের সমষ্টি কত হবে? 480 মাইনাস 120 মানে 360। তাহলে 30 জনের সমষ্টি যদি 360 হয় তাহলে একজনের গড় ওজন কত হবে? একজনের হবে 360/30, কাটাকুটি করলে হয় কত? 12। তাহলে বাকি ছাত্রদের গড় বয়স কত বছর হবে? 12 বছর, মানে অপশন বি। তারপরে কি বলছে দেখো, পেট্রোলের দাম লিটার প্রতি 90% বৃদ্ধি পেয়েছে, এর জন্য খরচ কেবলমাত্র 33% বাড়াতে হলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? আচ্ছা, লিটার প্রতি 90% বৃদ্ধি পেয়েছে, আমি ধরছি আগে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 100 টাকা, এখন দাম কত? 90% বৃদ্ধি পেয়েছে, মানে এখন দাম হয়ে যাবে 190 টাকা। 100 টাকায় 90 টাকা বাড়ছে, তাই 190 টাকা। এবার কি বলছি, এর জন্য খরচ কেবলমাত্র 33% বাড়ছে। তাহলে দেখো, আগে দাম ছিল 100 টাকা, তাহলে আগে খরচ করতে 100 টাকা, কিন্তু এখন খরচ করতে যাচ্ছে 33% বেশি, মানে এখন খরচ করবে আগের থেকে 33% বেশি, মানে আগে 100 টাকা খরচ করছিল, এখন আগের থেকে 33% বাড়বে, মানে এখন করবে 100 যোগ 33 মানে 133 টাকা। তাহলে তাকে ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে দেখো, আগে ব্যবহার করতো 190 টাকার, আগে ব্যবহার করতো 190 টাকার, কিন্তু এখন সে ব্যবহার করতে চাচ্ছে 133 টাকার। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে? কতটা কমাতে হবে আগে বের করি, কতটা কমাতে হবে? 190 মাইনাস 133, বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 57। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে? 57, যতটা কমাতে হবে মানে 57 ডিভাইডেড বাই যতর মধ্যে মানে 190 এর মধ্যে ইন্টু 100, এত পার্সেন্ট। একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 19 দিয়ে 19 কে 3 দিয়ে গুণ করলে 57, মানে 3 গুণ 10 মানে 30%। তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? 30% কমাতে হবে। তারপর একটা কি বলছে দেখো, চেতন ও বিপুল বার্ষিক সরল সুদের হারে যথাক্রমে 5,400 টাকা ও 10,200 টাকা ব্যাংকে জমা রাখে। যদি 3 বছর পর বিপুল চেতনের থেকে 720 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ? দেখো, চেতন রেখেছে কত টাকা? চেতন রেখেছে 5,400 টাকা আর বিপুল রেখেছে 10,200 টাকা। তাহলে দেখো, বিপুল টাকা বেশি রেখেছে, কত টাকা বেশি রেখেছে? 10,200 মাইনাস 5,400, বিয়োগ করলে কত হয়? 4,800। তাহলে বিপুল চেতনের থেকে 4,800 টাকা বেশি রেখেছে, তা এই 4,800 টাকাটারই 3 বছরের জন্য বিপুল সুদ পাচ্ছে হচ্ছে 720 টাকা। আমাকে বের করতে বলেছে সুদের হার কত, আমি ধরলাম সুদের হার 8%। তাহলে 4,800 টাকার 3 বছরের সুদটাই হচ্ছে 720 টাকা। তাহলে ফর্মুলা কি সরল সুদের ক্ষেত্রে PRT/100, যেখানে পি কত? পি এর মান হচ্ছে 4,800 ইন্টু টি, টি এর মান হচ্ছে 3 বছর ইন্টু আর এর মান আমি আর ধরেছি, ডিভাইডেড বাই 100 সমান সমান কত? 720। আচ্ছা, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, 3 দিয়ে যদি 720 কে কাটি তাহলে হয় 240। আচ্ছা, 48 কে 5 দিয়ে গুণ করলে হয় 240, মানে আর এর মান কত হবে? 5%। তাহলে বার্ষিক সুদের হার কত? 5%, অপশন সি। তারপর এটা একটা সরল অঙ্ক দিয়েছে, সবার প্রথমে কার কাজ হবে? আগে হবে ভাগের কাজ। তাহলে দেখো, -9 রয়েছে, তারপরে মাইনাস হলে ভাগটাকে আমি বাই দিয়ে করি, মানে -60 বাই -15, এই মাইনাস কেটে যাবে, 15 কে 4 দিয়ে গুণ করলে 60। তারপরে দেখো, -2 গুণ 8 রয়েছে, মানে -8 দুগুণে 16। তাহলে কি হচ্ছে? -9 -4 -16, তিনটেই মাইনাস আছে, মানে চিহ্ন মাইনাসই হবে, আর সংখ্যাগুলো যোগ করতে হবে, 9 আর 4 যোগ করলে হয় 13, 13 আর 16 যোগ করলে হয় 29, মানে -29, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, 153টি চেয়ার বিক্রি করে সচিনের 85টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তার লাভের হার কত শতাংশ? তাহলে দেখো, দুটোই বিক্রয় মূল্য দিয়েছে, আমি ধরছি একটা চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, তাহলে 153টা চেয়ার বিক্রয় করেছে, তাহলে 153টা চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? 153 এক্স টাকা হবে। তাহলে লাভ হয়েছে কত? 85টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান, তাহলে তার লাভ হয়েছে কত? লাভ হয়েছে 85টি চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? একটার বিক্রয় মূল্য এক্স হলে 85টির বিক্রয় মূল্য হবে কত? 85x। তাহলে তার লাভ হয়েছে 85x টাকা। আচ্ছা, তা আমি বিক্রয় মূল্য পেলাম কত? 153টা চেয়ারের 153x, আমি লাভ পেলাম কত? 85x। তা বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভটা বাদ দিই তবে আমার ক্রয় মূল্য পাবো, তাহলে ক্রয় মূল্য সমান সমান কত হবে? বিক্রয় মূল্য মাইনাস লাভ, মানে 153x মাইনাস 85x। এটা বিয়োগ করলে কত? 15 আর 53 হচ্ছে কত? 68x।
ক্রয় মূল্য বেরোলো 68x, আমাকে লাভের হার বের করতে হবে, তাহলে লাভের হার কত? লাভের হার সমান সমান যত টাকা লাভ হচ্ছে মানে 85x ডিভাইডেড বাই ক্রয় মূল্য যত মানে 68x ইন্টু 100 এত পার্সেন্ট। এক্স এক্স কেটে গেল, 68 আর 85 দিকে দেখো 17 দিয়ে কাটাকুটি যায়, 4 17 68, 5 17 85, 4 দিয়ে 100 কে কাটলে হয় 25, মানে কত পার্সেন্ট হলো? 5 25 সঙ্গে 125%, তাহলে লাভের হার কত? 125%, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, যদি x এর 2% সমান সমান 312, আচ্ছা এর মানে কি? এর মানে হচ্ছে গুণ, তাহলে x গুণ 2% মানে কি লিখবো? 2/100 সমান সমান হচ্ছে 312, তাহলে x সমান সমান কত হবে? 312 গুণ 100/2, বা উপরেও কাটাকুটি করতে পারো, 2 দিয়ে 312 কে কাটলে 156, মানে x এর মান হবে 15600, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 200 মিটার ও 250 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 80 কিমি পার ঘন্টা ও 60 কিমি পার ঘন্টা গতিবেগে একই দিকে যাচ্ছে। পেছন থেকে এসে দ্রুততর ট্রেনটির অপর ট্রেনটিকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? আচ্ছা, ট্রেন দুটোর গতিবেগ কত বলেছে দেখো, 80 কিমি পার ঘন্টা ও 60 কিমি পার ঘন্টা, এরা একই দিকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে নেট গতিবেগ কি হবে? নেট গতিবেগ হবে বা আপেক্ষিক গতিবেগ হবে বড়টার বেশি গতিবেগটা মাইনাস কম গতিবেগটা, তাহলে আপেক্ষিক গতিবেগ এখানে কত? 80 কিমি পার ঘন্টা মাইনাস 60 কিমি পার ঘন্টা, মানে কত হলো? 20 কিমি পার ঘন্টা। এই 20 কিমি পার ঘন্টাটাকে আমি মিটার পার সেকেন্ডে নিলে আমাকে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 20 ইন্টু 5/18, এত মিটার পার সেকেন্ড। আমি যদি একটু 2 দিয়ে কাটাকুটি করি, তাহলে 9 আর 10 মানে 50/9 মিটার পার সেকেন্ড। তার মানে তারা পরস্পরকে 50/9 মিটার অতিক্রম করা হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা, ট্রেন দুটো পরস্পরকে অতিক্রম করবে মানে কতটা দূরত্ব পরস্পরকে অতিক্রম করবে? ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি। পুরোপুরি অতিক্রম করা মানে কতটা দূরত্ব অতিক্রম করা? ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি, মানে কত? 200 আর 250 এর যোগফল, মানে কত হয়? 450 মিটার। তাহলে দেখো ট্রেন দুটি পরস্পরকে 50/9 মিটার অতিক্রম করে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে আমি 1 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে বের করি, তাহলে 1 মিটার অতিক্রম করবে 9/50 সেকেন্ডে। আর পরস্পরকে অতিক্রম করবে মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি যাবে, মানে পরস্পরকে 450 মিটার অতিক্রম করবে কত সেকেন্ড? 9/50 ইন্টু 450 সেকেন্ডে। 50 দিয়ে 450 কে কাটলে হয় 9, মানে 9 9 81 সেকেন্ডে, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, আদিত্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছে, সেখানে 100 নম্বরের 3টে আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয়েছে এবং সেই পরীক্ষাগুলির ওয়েটেজ যথাক্রমে 20%, 35% ও 45%। আচ্ছা, ওয়েটেজ বলতে মানে প্রথম পরীক্ষা থেকে যতই পাক তার 20% নাম্বার যোগ হবে, দ্বিতীয় পরীক্ষা থেকেও যত পাক তার 35% নাম্বার যোগ হবে, আর তৃতীয় পরীক্ষা থেকে যত পাক তার 45% নাম্বার যোগ হবে, এটাই হচ্ছে ওয়েটেজ। যদি আদিত্য এই 3টে পরীক্ষায় যথাক্রমে 80, 70 ও 60 নম্বর পেয়ে থাকে, তাহলে তার ওয়েটেড গড় নাম্বার কত? আচ্ছা, ওয়েটেড গড় নাম্বার পরে দেখছি। আচ্ছা, আমি একটু আগে কি বললাম, ওই 3টে পরীক্ষায় কত পেয়েছে? 80 পেয়েছে একটাতে, প্রথমটাতে, দ্বিতীয়টাতে 70, তৃতীয়টাতে 60। প্রথম পরীক্ষাটার ওয়েটেজ কত? 20%, মানে প্রথম পরীক্ষাটাই যতই পাক তার 20% নাম্বার যোগ হবে, তাহলে প্রথম পরীক্ষায় কত নাম্বার যোগ হবে? পেয়েছে 80, তাহলে 80 এর 20% নাম্বার যোগ হবে, মানে কত নাম্বার যোগ হবে? 80 ইন্টু 20/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে প্রথম পরীক্ষায় কত নাম্বার যোগ হবে? 8 দুগুণে 16। দ্বিতীয় পরীক্ষায় পেয়েছে 70, নাম্বার যোগ হবে কত পার্সেন্ট? 35%, তাহলে কত নাম্বার যোগ হবে? 70 ইন্টু 35/100। আচ্ছা, একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এটাকে যদি আমি গুণ করি 7 দিয়ে, তাহলে 5 7 35 এর 5, হাতে 3, 3 7 21 এর 3 24 বাই 10 দিলে মানে 24.5 হবে। আচ্ছা, আরেকটা কত? আরেকটা 60 নম্বরের মধ্যে কত নম্বর ওয়েটেজ কত ছিল? 45%, তার মানে কত নাম্বার পেয়েছে? 60 এর 45%, 60 গুণ 45/100, এই নাম্বারটা যোগ হবে। আচ্ছা, এই শূন্য কেটে দিলাম, যদি আমি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, এখানে হবে 9, 2 আর 6 কে কাটলে হয় 3, মানে 27। তাহলে টোটাল ওয়েটেজ কত? প্রথম বিষয়টা থেকে নাম্বার যোগ হবে 16, দ্বিতীয় বিষয়টাকে থেকে নাম্বার যোগ হবে 24.5, আর তৃতীয় বিষয়টা থেকে নাম্বার যোগ হবে 27। তাহলে টোটাল ওয়েটেড এভারেজ কত হবে? এই তিনটে যোগফল, মানে 16 যোগ 24.5 যোগ 27, তিনটে যোগ করলে কত? পয়েন্ট এখানে বসলো 5, 7 আর 4 11 আর 6 17 আর 7, হাতে 1, 2 রেখে 3 আর 2 5 রেখে 6, মানে তাদের ওয়েটেড গড় নাম্বার কত? 67.5। এখানে গড় মানে আবার 3 দিয়ে ভাগ করতে হবে, মানে সবগুলো মিলে, ওই জন্য ওয়েটেজ গড় সবগুলো মিলে যেটা হচ্ছে সেটাই। তার মানে তাদের ওয়েটেজ গড় কত হবে? 67.5, মানে অপশন সি। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।